আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় গ্রাম ও শহরের মধ্যে কোনটি বেশি সমৃদ্ধ, তাহলে আপনি কি উত্তর দেবেন? অবশ্যই বলবেন শহর। কারণ গ্রাম শব্দটা শুনলেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঁচা ছোট ছোট বাড়িঘর, কৃষি জমি, পাল ভরা গরু, নদী ভর্তি মাছ, গোলা ভরা ধান, আরো অনেক কিছু। কিন্তু কখনো কি শুনেছেন একজন গ্রামের লোকের আয় 70 লক্ষ টাকা? কিংবা কখনো কি শুনেছেন গ্রামের ছেলেপেলেদের শিক্ষার ব্যবস্থা কতটা উন্নত? গ্রাম ও শহরের তুলনায় একটা তথ্য জানিয়ে রাখি, কতটা উন্নত হলে বা কতটা ধনী হলে একটি গ্রামে সুইমিং পুলের ব্যবস্থা থাকতে পারে? কিংবা কখনো কি শুনেছেন কোনো গ্রামবাসী এতটাই ধনী হতে পারে যে তাদেরকে মিলিয়নিয়ার বলা হয়ে থাকে? তারা হেলিকপ্টারে যাতায়াত করে। আবার অন্যদিকে এমনও গ্রাম আছে যে গ্রাম এতটাই অনুন্নত, এতটাই গরিব যে সেখানে পড়াশোনা তো দূরস্থান। সেখানকার মানুষ দুবেলা দুমুঠো খেতেও পারে না, অনাহারে মরতে হচ্ছে তাদের। এমনকি অনেকের তো থাকার জন্য মাথার উপর ছাদও নেই। এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন আমি আজ কি বিষয়ে কথা বলবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি আজ আপনাদেরকে জানাবো ভারতের সবচাইতে ধনী এবং সবচাইতে গরিব গ্রামগুলো সম্পর্কে। নাম্বার 1, মাধাপার গ্রাম। নামের দিক থেকে গ্রাম হলেও দেখতে কোনো নামি দামি শহরের থেকে কম কিছু নয়। গুজরাটের মাধাপার গ্রাম, একে ভারতের সবচাইতে ধনী গ্রাম হিসেবে গণ্য করা হয়। কারণ এই গ্রামের বাসিন্দাদের 17টিরও বেশি ব্যাংকে 5,000 কোটি টাকা করে জমা আছে, যার কারণে গুজরাটের মাধাপার গ্রামটিকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম বলা হয়ে থাকে। আর্থিক দিক থেকে হার মানাবে যে কোনো শহরকেও। বাচ্চাদের উচ্চশিক্ষার সুবিধা থেকে শুরু করে শপিং মল, শিশুদের খেলার জন্য ভালো স্টেডিয়াম, এমনকি শিশুদের সাঁতারের জন্য সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে এই গ্রামে। এই গ্রামটির সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণতার কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই গ্রাম ঘুরতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা। পড়াশোনার জন্য এখানে রয়েছে একটি হিন্দি ইংলিশ মিডিয়াম স্কুল এবং একটি ইন্টার কলেজও। অর্থাৎ বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আপনি পেয়ে যাবেন এই গ্রামে। সেই সঙ্গে আরো জানা যায় এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ বিদেশে চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মসূত্রে বিদেশ থাকলেও তারা কিন্তু নিয়ম করে এই গ্রামের ব্যাংকেই টাকা পাঠান। মোট 17টি বড় বড় ব্যাংকের শাখা রয়েছে এই গ্রামে, সেখানেই সকলে টাকা রাখেন। হিসেব করে দেখা গেছে এই গ্রামের সমস্ত ব্যাংক মিলিয়ে জমা রাখা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসেও রয়েছে বেশ মোটা টাকার ফিক্সড ডিপোজিট। প্রায় 200 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে এই গ্রামের পোস্ট অফিসে। এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও এই গ্রাম আধুনিকতার দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আছে। নাম্বার 2, বোমজা গ্রাম। গ্রামের নাম বোমজা, অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তের কাছে প্রত্যন্ত একটি গ্রাম। এটি অবহেলিত এই গ্রামের কদর গত রাতের পর থেকেই কয়েক শত গুণ বেড়ে গেছে। বোমজা এই মুহূর্তে ভারতের অন্যতম সবচাইতে ধনী গ্রাম। দিল্লির কাছে সোনিপথের রাধাধনা গ্রামও কোটিপতিদের গ্রাম বলে বিশ্ববিখ্যাত। কিন্তু সেখানেও ধনীদের পাশাপাশি রয়েছে গ্রামের 200 ভূমিহীন দরিদ্র পরিবার। বোমজায় এখন আর সেই বৈষম্য নেই। ভারতীয় সেনাবাহিনীর সৌজন্যে এখানে 100% পরিবারই রাতারাতি কোটিপতি। অরুণাচল নিয়ে ভারত চীন দ্বন্দ্বই গ্রামবাসীর ভাগ্য বদলানোর সোনার কাঠি হয়ে দাঁড়িয়েছে। অরুণাচলের একদিকে চীন, অন্যদিকে ভুটান, মধ্যে গুরুত্বপূর্ণ জেলা তাওয়াং। চীন সীমান্তের কাছে তাওয়াংয়ে সোনাঘাটি মজবুত করা সেনাবাহিনীর অনেক দিনের পরিকল্পনা। তাওয়াং গ্যারিসন তৈরির জন্য দীর্ঘদিন ধরেই জমি চাইছিল সেনাবাহিনী, কিন্তু তাওয়াং চু নদীর পাশে ভুটানের সীমান্তের দিক থেকে 3য় গ্রাম বোমজার বাসিন্দারা জমি দিতে তৈরি ছিলেন না। পাহাড় জমি তাদের কাছে পবিত্র সম্পদ, কিন্তু প্রশাসন বোঝায় পাহাড়ের মালিকানা ধরে রেখে মনে শান্তি থাকলেও বছর গেলে তেমন আয় হয় না। তাই 200 একর জমি দেশের নিরাপত্তার স্বার্থে দিয়ে দেওয়াই ভালো, তার বদলে মিলবে ভালো দাম। তাওয়াং এর জেলা শাসক সাংফুনসকের কথায় প্রায় 6 বছর আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত রাজি হন বোমজাবাসীরা। প্রতিরক্ষা মন্ত্রী জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্যাকেজে মঞ্জুরি দেন। এরপর মুখ্যমন্ত্রী তথা তাওয়াং এর ভূমিপত্র পেমা খান্ডু নিজের কেন্দ্র মুক্তয় বোমজা গ্রামের 31টি পরিবারের হাতে মোট 40,80,38,400 টাকার চেক তুলে দেন।
তার মধ্যে গ্রামের 29টি পরিবার সমান হারে 1,09,03,813 টাকার চেক পেলেন। আর এভাবেই তারা এক রাতেই কোটি টাকার মালিক হয়ে গেলেন। নাম্বার 3, মাদাভাগ গ্রাম। হিমাচল প্রদেশের মাদাভাগ গ্রাম। সিমলা তো অনেকেই বেড়াতে যান। সেই সিমলা শহর থেকে 92 কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারের বার্ষিক আয় 70 থেকে 75 লক্ষ টাকা। 2019 সালে এই মাদাভাগ গ্রাম ভারতের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। অথচ প্রথম দিকে গ্রামটির অবস্থা এরকম ছিল না। পরিবর্তনটা আসে 1990 সালে। বছরে 70 লক্ষ থেকে 75 লক্ষ টাকা আয় শুনে অনেকেই মনে করতে পারেন এই গ্রামে বোধহয় শিল্পপতিরা থাকেন, কিন্তু সুপরিচিত নামিদামি সংস্থায় কাজ করেন এখানকার বাসিন্দারা। না, কোনো শিল্পপতি বা মাল্টিন্যাশনাল সংস্থার চাকুরে এখানে থাকেন না। মাদাভাগের সকলেই আপেল চাষি। 1989 সাল পর্যন্ত অবশ্য এই গ্রামে আপেল চাষ হতো না। তার পরের বছর গ্রামের এক চাষি প্রথমবার পরীক্ষামূলকভাবে আপেল চাষ করা শুরু করেন। আর বাকিটা ইতিহাস। দেখা যায় মাদাভাগের মাটিতে জাদু আছে। রয়্যাল অ্যাপেল, রেড গোল্ড, গেইলার গালার, বিশ্বের অন্যতম সেরা মানের আপেলগুলোর চাষ হয় এই গ্রামে। মাদাভাগের আপেলের আকারও খুব বড় হয়। এই আপেলগুলোর মান এত ভালো যে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। সেই চাষের সাফল্য দেখে একে একে গ্রামের সকলেই এই পেশায় চলে আসেন। প্রতি বছর শুধুমাত্র এই গ্রামে প্রায় 7 লক্ষ বক্স আপেল উৎপাদিত হয়। আর গত 3 দশকে এই আপেলের জোরেই গ্রামের প্রতিটি চাষি পরিবার ধনী হয়ে উঠেছে। আর তাই তারা এখন সন্তান স্নেহে যত্ন নেন বাগানের প্রতিটি আপেল গাছের। নাম্বার 4, হাইওয়ার বাজার। ভারতের অন্যতম সবচেয়ে ধনী গ্রামগুলোর মধ্যে একটি। মহারাষ্ট্রের আহমেদনগরে অবস্থিত এই গ্রামটি ভারতের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিত। তা হবে নাই বা কেন? এই গ্রামের অধিকাংশ মানুষের সম্পদের পরিমাণই যে 60 মিলিয়নের ওপরে, অর্থাৎ 600 লাখ টাকা। তাই এই গ্রামটিকে 60 মিলিয়নিয়ার্স ভিলেজও বলা হয়। গ্রামটিতে গরিব মানুষ খুঁজে পেতে আপনাকে বেগ পেতে হবে। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে গ্রামটির এত উন্নয়ন মোটেও ছিল না। হাতে গোনা কয়েক বছর আগেও গ্রামটি ছিল খুবই দরিদ্র। এতটাই দরিদ্র ছিল যে এখানে প্রতি বছর বহু চাষি ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করতেন। জলের চরম হাহাকার ছিল এই অঞ্চলে। গ্রীষ্মের সময় প্রত্যেক বছর খরার কবলে পড়তেন এলাকার গ্রামবাসীরা। ফসলে পর্যাপ্ত পানি দিতে না পেরে কৃষকদের চোখের সামনে শেষ হয়ে গিয়েছে সোনার ফসল। এমন দুরবস্থা দেখে অনেক কৃষক কৃষিকাজ ছেড়ে বেকার হয়ে যায়। স্ত্রী সন্তানদের মুখে আহার তুলে দিতে না পারায় বেড়ে যায় আরো হাহাকার। তখন সেই অঞ্চলের মানুষ মাদক ও নানা অপরাধমূলক কাজে জড়িত হতে শুরু করে। চোর ডাকাত বেড়ে যেতে লাগলো গ্রামে। নারী ও শিশু নির্যাতনও বাড়তে শুরু করলো। সব মিলিয়ে এক কঠিন ও চরম খারাপ সময় পার করতে লাগলো সেই গ্রামবাসীরা। এখন হয়তো ভাবছেন, তাহলে এই গ্রাম রাতারাতি এতটা পরিবর্তিত হলো কিভাবে? গ্রামবাসী কি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিল নাকি? না, তারা আলাদিনের চেরাগ পাননি, কিন্তু তারা এমন একজন ব্যক্তিকে পেয়েছিলেন যিনি এসে এই গ্রামের চেহারাই রাতারাতি পাল্টে দেন। পোপটরাও পাওয়ার নামের এক ব্যক্তি যখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন, তিনি প্রথমে এসেই গ্রামের সমস্ত নেশার বস্তু নিষিদ্ধ ঘোষণা করেন। বর্ষার জল ধরে রাখা এবং গ্রামে পশুপালনের ওপর জোর দেন। বৃষ্টির পানির মাধ্যমে ফসল উৎপাদন, দুগ্ধবতী গাভী পালনের ধারণা তিনি প্রথম গ্রামবাসীকে দিয়েছিলেন, যার ফলে এখন আর তার পানির অভাবে কোনো কৃষকের ফসল নষ্ট হয় না। কোনো কৃষক বা তার পরিবারকে অনাহারে দিন কাটাতে হয় না। পশুপালন করে দুধ, ডিম ইত্যাদি বিক্রি গ্রামের মহিলারাও বাড়তি আয় শুরু করেন, যার কারণে বর্তমানে এই গ্রামের দারিদ্রতা ঘুচে গিয়েছে। এই গ্রামের প্রায় সব চাষি এখন কোটিপতি। কখনো গরিব মানুষ খুঁজে পাবেন না এখানে। এই গ্রাম দেশের সবচেয়ে ধনী গ্রামের মধ্যে একটি। এমন নয় যে এখানে জলের সমস্যা একেবারে নেই, তবে এরা এইসব সমস্যার সমাধান নিজেরাই করেন। 1995 সালে যেখানে গ্রামের মাথাপিছু রোজগার ছিল 830 টাকা, 2012 সালে সেটাই বেড়ে দাঁড়ায় 30,000-এ। পুরো গ্রামটিতে এখন 3 জন মাত্র গরিব ব্যক্তি আছে। কিন্তু গ্রামবাসীর স্বপ্ন এমন যে এমন একদিন আসবে যেদিন এখানে একজনও গরিব থাকবে না। নাম্বার 5, বিহার। বিহারকে ভারতের সব রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গরিব রাজ্য হিসেবে বিবেচনা করা হয়। বিহারে মোট জনসংখ্যার সবচেয়ে বিয়াহী গ্রামেই বসবাস করে। আর শিক্ষাক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য হলো বিহার। এখানে শিক্ষার দিক থেকে 63% মাত্র শিক্ষিত, বাকি বেশিরভাগই নিরক্ষর। জনসংখ্যার অধিকাংশ মানুষই এই গ্রামে বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষেরই বাড়িঘর কাঁচা, মানে টিন আর বেড়ার তৈরি। তাদের একমাত্র জীবিকা নির্বাহের উৎস হলো
হলো ফসল করা। হিমালয়ের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এখানকার জলবায়ু ফসল হওয়ার জন্য খুব একটা উপযোগী নয়। অন্যদিকে জনসংখ্যার দিক থেকে বিহার ইন্ডিয়ার তৃতীয়তম রাজ্য। অতিরিক্ত জনসংখ্যা হওয়ায় এখানে আয়ের উৎস খুবই কম, যার কারণে মাথাপিছু আয়ও কম। এখানকার বেশিরভাগ মানুষেরই অনাহারে দিন কাটে। নাম্বার 6, উত্তরপ্রদেশ। ভারতের দ্বিতীয় গরিব রাজ্য হিসেবে পরিচিত এই উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় 19,55,00,000, যেটা পুরো ভারতের জনসংখ্যার প্রায় 16 ভাগ। এই উত্তরপ্রদেশ এমন একটি জায়গা যেখানে ভারতের গরিব দুঃখীরাই বসবাস করেন। এখানকার বেশিরভাগ লোকেরাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও এখানকার শিক্ষা ব্যবস্থা, ধর্ম ও জাতিভেদ নিয়ে আইন কানুনের দুর্বল অবস্থা এখানকার দারিদ্রতার জন্য দায়ী। উত্তরপ্রদেশের ঘরবাড়ি ও মানুষের জীবন ও জীবিকা নির্বাহ স্টাইল দেখলেই বোঝা যায় আসলেই তারা কতটা দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। নাম্বার 7, মণিপুর। এখানকার জনসংখ্যার মূল আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার শিক্ষা ব্যবস্থায় প্রায় 100 ভাগের মধ্যে 83 ভাগ শিক্ষিত। আগের দুটি রাজ্যের তুলনায় মণিপুরীদের বসতি স্থান তুলনামূলকভাবে বেশ উন্নত। নাম্বার 8, আসাম। ভারতের দরিদ্র রাজ্যের মধ্যে আসাম একটি অত্যন্ত দরিদ্র রাজ্য। এই রাজ্যের অন্তর্ভুক্ত সকল গ্রামই দরিদ্র। উন্নতির দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে আসাম একটি। এই রাজ্যের বাড়িঘর থেকে শুরু করে সকল জিনিসপত্রই অনুন্নত। এখানকার মানুষের জীবন ব্যবস্থাও অনেক অনুন্নত। শিক্ষা ব্যবস্থা গণনাই ধরা যায় না। হেই, হোয়াটসঅ্যাপ ইউটিউব, আপনাদের পছন্দের চ্যানেল পিনিক পাই সাইকোলজিতে নতুন ভিডিও এইমাত্রই আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক অন্য সকল ভিডিওর থেকে আলাদা, আর আপনাদের সকলের জন্য এই ভিডিওটি একটি সারপ্রাইজ, তাই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। গ্রাম, শহর কিংবা উন্নত বা অনুন্নত জীবন ব্যবস্থা একটি দেশের উভয় দিক, কারণ এটি সম্পূর্ণ নির্ভর করে একটি দেশের অর্থনীতি ও ভৌগোলিক অবস্থানের ওপর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে যে সকল স্থানগুলোতে চাষবাসের সুব্যবস্থা আছে সেই সকল স্থান এমনিতেই অনেক উন্নতি করে চাষাবাদ করে। সেই সকল স্থানের মানুষেরা হুড়হুড় করে উন্নতির শিখরে আহরণ করতে পারে। কিন্তু ভৌগোলিক দিক থেকে যদি অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে সেই স্থানের উন্নতি করতে সময় লাগে বা তারা দারিদ্র সীমার নিচে অবস্থান করে। ভারতের মতো একটি দেশ যেখানে কিনা এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের বসবাস, সেই ভারতেই এই পৃথিবীর সবচাইতে বড় বস্তিটি সেই দেশের স্বনামধন্য শহর মুম্বাইতেই অবস্থিত। এত বৈষম্য কি কারণে? আমাদের মোটেও ভুলে গেলে চলবে না যে একটি দেশের সফলতার বড় একটি অংশ নির্ভর করে তার ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থার উপর। তাই রিচ গেটস রিচার অ্যান্ড পুয়ার গেটস পুয়ারার এর প্রবাদটি এখন ভুলে যাওয়ার সময় এসে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।